নমস্কার সবাইকে, আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো তোমরা সবাই জানো যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড হয়েছে যে জিএনএম বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং রিক্রুটমেন্টের জন্য। তো এই রিক্রুটমেন্টটি কিন্তু 13/8/2025 থেকে 10টা থেকে স্টার্ট হচ্ছে, আর রিক্রুটমেন্টটি চলবে 3/9/2025 পর্যন্ত। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে এই রিক্রুটমেন্টের কাট অফ কতটা হতে পারে, বিএসসি এবং পিবিবিএসসির জন্য কাট অফ কতটা হতে পারে। তাছাড়া এবছর কি সিবিটি এক্সাম হওয়ার কোনো চান্স আছে, সেই সেই জিনিসটা নিয়েও আমি একটুখানি আলোচনা করে দেবো। তো দেখো, বিএসসি এবং পিবিবিএসসি নার্সিংয়ের যে ব্যাপারটা, সেটার একটুখানি সিট সংখ্যাগুলো জেনে নাও। সেই সিট সংখ্যাটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এবছর কিন্তু কম্পিটিশনটা খুব হাই লেভেলের একটা কম্পিটিশন যাবে। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ না করে দেখার চেষ্টা করো। তো ইউআরের ক্ষেত্রে দেখো, সিট সংখ্যা রয়েছে মাত্র 431টি। মাত্র 431টি ইউআরের সিট সংখ্যা আছে। এসসি ক্যান্ডিডেটদের জন্য সিট সংখ্যা আছে 883টি। এসটি ক্যান্ডিডেটদের জন্য সিট সংখ্যা আছে 283টি, বেসিক বিএসসিদের জন্য বলছি। ওবিসি এদের জন্য সিট সংখ্যা আছে 421টি। ওবিসি বি 125, ইডাব্লিউএস 103টি, আনরিজার্ভ পিডাব্লিউডি 74টি এবং এসসি পিডাব্লিউডি 10টি। তো টোটাল সিট সংখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ 2330টি সিট সংখ্যা কিন্তু বেসিক বিএসসিদের জন্য এবছর রাখা আছে। তো সেই তুলনায় যদি হিসাব করে দেখতে চাই, এখানে এসসিরটা আছে 883 আর ইউআরেরটা আছে 431। দুটোর কিন্তু ডিভিশনটা মানে বিস্তর একটা ফারাক। তো যাই হোক, এই 230টি সিট সংখ্যার মধ্যে লড়াই করে চাকরি পাওয়াটাও কিন্তু বিএসসিদের জন্য একটা টাফ সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে। কারণ তোমরা সবাই জানো বিএসসির ব্যাচটা তিনটে ব্যাচ কিন্তু রেজিস্ট্রেশন পেয়ে গেছে। তিনটে ব্যাচের কিন্তু রেজিস্ট্রেশন আছে, যেটা জিএনএম এর দুটো ব্যাচের আছে কিন্তু হিউজ ক্যান্ডিডেট। সেটা বিএসসিদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট বেশি, কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু তিনটে ব্যাচের পেয়ে গেছে। আবার প্রাইভেট ইনস্টিটিউশন থেকে কিছু বিএসসি সংখ্যক তিনটে ব্যাচের কিন্তু প্রাইভেট ইনস্টিটিউশন আছে। একটা জিনিস হচ্ছে মেল বিএসসি, সবাই জিজ্ঞাসা করছে যে মেল বিএসসি কি সিট হবে না। তো দেখো, মেল বিএসসি সিট যেহেতু এখানে কোথাও দেওয়া নেই, সেহেতু তোমরা বুঝতেই পারছো যে এবছর মেল বিএসসির জন্য কোনো রকম কোনো ভ্যাকেন্সি কিন্তু সরকার রাখেনি। তো মেল বিএসসিটা পরের বছর বা তারপরে কবে থেকে চালু হবে সেটা ওনারা ঠিক করে জানাবেন। মেল বিএসসিদের কথা কিন্তু এখন বলা যাচ্ছে না কিছু, কারণ এই নোটিশে কোথাও মেল বিএসসিদের কথা কিন্তু উল্লেখ করা নেই। তো এবার দেখে নেব আমরা পোস্ট বেসিক যে বিএসসিটা আছে। তো এই পোস্ট বেসিক বিএসসির সিট সংখ্যাটা একটুখানি দেখো, যে ইউআরএ হচ্ছে 96টা সিট দিয়েছে জেনারেলদের, এসিদের জন্য হচ্ছে 73টা সিট সংখ্যা, এসটিদের জন্য 21টা, আর ওবিসি এর জন্য 35টি, ওবিসি বি হচ্ছে 16টি এবং ইডাব্লিউএস 6টি। তার সাথে রয়েছে আনরিজার্ভ পিডাব্লিউডি 4টি এবং এসসি পিডাব্লিউডি 1টি। তো টোটাল সিট সংখ্যাটা রয়েছে কত? 252টি। 252টি হচ্ছে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের সিট সংখ্যা হচ্ছে 252টি। তাহলে বুঝতেই পারছো যে এবছর বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং, এই দুটো নার্সিংয়ের জন্য কিন্তু কাট অফটা খুব হাই হতে চলেছে। মানে এরকম নয় যে আগের বারের মতো খুব ইজিলি সবাই যারা পোস্ট বেসিক বিএসসি বা মানে বেসিক্যালি বিএসসিটা যারা পাশ করে আছে তিনটে ব্যাচ বা প্রাইভেট থেকে যারা আগে পেয়ে যেত, এখন কিন্তু প্রাইভেটের ব্যাচ এবং গভর্নমেন্টের ব্যাচ দুটোরই কিন্তু পাওয়ার চান্সটা, অবশ্যই পাওয়ার চান্স আছে, কিন্তু কাট অফটা এবছর খুব হাই লেভেলে যাবে। তো সেটা বলার, তাহলে টোটাল সিট সংখ্যাটা তোমরা দেখতেই পাচ্ছ, টোটাল সিট সংখ্যাটা আছে 2582টি। তো আগের বারের তুলনায় কিন্তু হিসাব মতোভাবে দেখতে গেলে এবছর সিট সংখ্যা জিএনএম এবং বিএসসি দুটো জায়গাতেই কম আছে। তো একটুখানি আমরা দেখে নেব যে কোয়ালিফিকেশনটা দেখে নিতে পারছো সবাই, যে কোয়ালিফিকেশন কি রেখেছে, ইন্ডিয়ান সিটিজেন এবং বেসিক বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি এই দুটো জিনিস যদি থাকে তো কোয়ালিফিকেশন তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে, আর বাংলা বা নেপালি এই দুটো যে কোনো একটাতে নলেজ থাকতে হবে, বলতে হবে এবং লিখতে হবে। আর এজটা দেখে নাও, 18 ইয়ার্স থেকে 39 ইয়ার্স পর্যন্ত মধ্যে থাকতে হবে। আর এখানে যে এজ রিল্যাক্সেশনটা আছে
সেটা দেখে নাও। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু কোনো রকম কোনো রিল্যাক্সেশন ইয়ার নেই। শিডিউল কাস্টের জন্য 5 বছর, শিডিউল ট্রাইবের জন্য 5 বছর, ওবিসি এর জন্য দেখো 3 ইয়ার, ওবিসি বি এর জন্য 3 ইয়ার, আনরিজার্ভ পিডাব্লিউডি হচ্ছে 6 বছর, এসসি পিডাব্লিউডি 6 বছর, ইডাব্লিউএস এদের জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো রিল্যাক্সেশন ইয়ার আসেনি। আচ্ছা, এবার দেখে নাও যেটা আজকে বলার মেন কথা সেটা হচ্ছে একাডেমিক্স মার্কস। তো অনেকেই তোমরা বলছো যে দিদি জিএনএম এর কাট অফ দিচ্ছ কিন্তু বিএসসির কাট অফটা কেউ দেখাচ্ছ না। তো বিএসসির কাট অফটা কিন্তু পিএসসিদের ম্যাক্সিমাম সবাই পাবে আশা রাখা যাচ্ছে, মানে ম্যাক্সিমামটা পাবে, খুব কিছুজন হয়তো বাদ যাবে। জিএনএম এ যেরকম একটা ঢালাও অবস্থা, বিএসসিদের তো সেই ঢালাওটা এখনো পর্যন্ত অতটা ক্রিয়েট হয়নি, ক্রিয়েট হয়েছে কিন্তু জিএনএমদের মতো ক্রিয়েট হয়নি। তো সেক্ষেত্রে বিএসসিদের মোটামুটি যদি একটু ভালো করে পড়াশুনো করে ইন্টারভিউটা দাও সেক্ষেত্রে কিন্তু একটা হাই চান্স আছে যে 100টার মধ্যে অন্তত 80টা পেয়ে যাওয়া। ঠিক আছে? তো একটা মিনিমাম একটা আমি আন্দাজ করে বললাম। তো মার্কস ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা কি আছে? একাডেমিক্স মার্কস দেখে নাও 75 ইয়ার, এক্সপিরিয়েন্স মার্কস যেটা আছে সেটা হচ্ছে 10 মার্কস এবং ইন্টারভিউর মার্কসের জন্য 15 মার্কস। তো এটা সব জায়গাতেই একই রেখেছে জিএনএম এবং বিএসসি। এবার যেটা বলার কথা সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারিতে দেখো এটা একটুখানি চেঞ্জ আছে, জিএনএম বিএসসির এটা একটুখানি চেঞ্জ আছে। হায়ার সেকেন্ডারি এখানে 25 মার্কস রাখা আছে, বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য 40 মার্কস আর পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য 40 মার্কস। তো সেটা কিভাবে আলাদা হবে? যদি কেউ 55% পেয়ে থাকে তাহলে তার মার্কসটা যাবে 35, 60 পেলে তার মার্কস যাবে 36, 65 পেলে যাবে 37, 70 পেলে যাবে 38, 75 পেলে যাবে 39 এবং 100 যদি কেউ পায় তাহলে 100 75 থেকে 100 যদি কেউ পায় তাহলে সেটার মধ্যে থাকলে পাবে 40। তো এই হলো বিএসসি বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য। এবার পোস্ট বেসিক হচ্ছে 55 পেলে হচ্ছে 35, 55 থেকে 60 এর মধ্যে থাকলে 36, 65 60 থেকে 65 এর মধ্যে থাকলে সেটা 37, 65 থেকে 70 এর মধ্যে থাকলে 38 এবং 75 থাকলে সেটা হচ্ছে 39। তো এটার বেশি 39 এর বেশি আর 100% যদি থাকছে 100% যদি থাকছে তাহলে সেখানে কিন্তু অবশ্যই সেটা হয়ে গিয়ে দাঁড়াচ্ছে 40। তাহলে এই হলো টোটাল ক্রাইটেরিয়া বেসিক বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং। এবার দেখে নাও যেটা রেজিস্ট্রেশন থাকার জন্য কিন্তু কোনো রকম কোনো মার্কস থাকছে না, কিন্তু এমএসসি নার্সিং যদি কারো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মিনিমাম 1 থেকে ম্যাক্সিমাম 5 নাম্বার পর্যন্ত পাওয়া যাবে। সেটা কিভাবে? যদি কারো এমএসসি নার্সিংয়ে 55 নাম্বার থাকে, 55% তাহলে তিনি 1 পাবেন, যদি 60 থাকে তাহলে তিনি 2 পাবেন, যদি 65 থাকে তাহলে তিনি 3 পাবেন, যদি 70 থাকে তাহলে তিনি 4 পাবেন এবং যদি 100 থাকে 70 থেকে 100 তাহলে তিনি 5 পাবেন। তাহলে এইভাবে হচ্ছে এমএসসি নার্সিংয়ের জন্য নাম্বারটা ডিস্ট্রিবিউশন করা আছে। এবার যদি ডিপ্লোমাটা থাকে, এটা জিএনএম এবং বিএসসি বোথ, যদি ডিপ্লোমা থাকে তাহলে তিনি কত পেয়ে যাচ্ছেন? এক্সট্রা 5 নাম্বার তিনি পাচ্ছেন। মানে এগুলো তো সব পাচ্ছেন, সাথে আরও 5 নাম্বারটা পাচ্ছেন। এবার দেখো যদি এই এক্সপিরিয়েন্সের জন্য কিভাবে ভাগ করেছেন? এটা হচ্ছে যদি 12 মাসের নিচে এক্সপিরিয়েন্স থাকে, মানে যদি কারো 1 বছরের নিচে এক্সপিরিয়েন্স থাকে তাহলে তিনি কিন্তু কোনো নাম্বার পাবেন না। কিন্তু যদি কেউ 1 বছরের উপরে কেউ যদি বিএসসি নার্সিং করে থাকো এবং 1 বছরের উপরে যদি কারোর এক্সপিরিয়েন্স হয়ে থাকে, হয়তো 1.5 বছর হয়েছে বা 1 বছর 6 মাস 8 মাস হয়েছে, তাহলে কিন্তু তুমি 2 নাম্বারই পাবে। এরকম অনেকে প্রশ্ন করছে, দিদি আমার 1 বছর 5 মাস একটা জায়গাতে আছে, আরেকটা জায়গাতে 8 মাস আছে। তো সেটা কি কাউন্ট হবে? দেখো সেটা কাউন্ট হবে কিনা বলার আমরা কেউ জানি না। এখানে কোথাও লেখা নেই যে কবে থেকে কাউন্ট হবে, কিভাবে কাউন্ট হবে, সেখানে কিন্তু কোনো রকম কোনো গাইডলাইন নেই। তাই তোমরা তোমাদের যেরকম এক্সপেরিয়েন্স আছে সেইভাবে তোমরা পুট করতে থাকো। যদি সেটা নিয়ে নেয় তাহলে তোমরা দিয়ে দাও, অসুবিধের তো কিছু নেই, থাকলে দিয়ে দাও। এবার দেখো যেটা বলা আছে এখানে যে যদি 12 মাসের নিচে হয় তাহলে কোনো এক্সপেরিয়েন্স নেই। কিন্তু যদি 12 মাসের উপরে হয় কিন্তু 24 মাসের নিচে হয় তাহলে সেক্ষেত্রে তোমরা 2 পাবে। 36 ইয়ার্সের নিচে হলে 4 পাবে, 48 ইয়ার্সের নিচে হলে 6 পাবে, 60 ইয়ার্সের নিচে হলে 8 পাবে এবং যদি 60 ইয়ার বা তার বেশি হয় তাহলে তোমরা 10 পাবে। তাহলে এই হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন ক্রাইটেরিয়া এক্সপিরিয়েন্সের জন্য। এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এখানে কিন্তু অনেক মানুষ এটার মাধ্যমে চাকরিটা পেতে পারে, এই এক্সপিরিয়েন্সটার মাধ্যমে। তো
এখানে বলা আছে যে সমস্ত মার্কশিটগুলো হায়ার সেকেন্ডারি মার্কশিট এবং নার্সিংয়ের যে মার্কশিটগুলো সেগুলো কিন্তু একটা পিডিএফ ফাইলের মধ্যে সমস্ত কিছুটা পিডিএফ করে তারপর কিন্তু সেটা পাঠাতে হবে স্ক্যান করে। আরেকটা হচ্ছে অল সাবজেক্ট, মানে ধরো উচ্চ মাধ্যমিকে কারো 5টা সাবজেক্ট ছিল, কারো ফোর্থ সাবজেক্ট হিসেবে 6টা ছিল, সেই সাবজেক্টটাতে যদি সে 30 পায় তাহলেও দিতে পারে, দিতে হবেই। আর যদি সে 0 পায় তাও দিতে হবে। মানে অ্যাডিশনাল ইলেকটিভ সাবজেক্টটা কিন্তু জিএনএম এবং বিএসসি দুজনেরই ক্ষেত্রে কিন্তু এটা অ্যাড হবে। ঠিক আছে? দুজনেরই ক্ষেত্রে এটা অ্যাড হবে। আর যতগুলো যে সাবজেক্টে যেরকমভাবে নাম্বার পেয়েছো সেইগুলোতে কিন্তু সমস্ত নার্সিংয়ের যে নাম্বার বা ধরো তোমাদের এইচএসের যে নাম্বার সেভাবে কিন্তু সমস্তটাই পুট করতে হবে। এখানে আরেকবার পুরো ভাগটা দেওয়া আছে যে কত থেকে কত পেলে কি হবে সেটা একটুখানি তোমরা দেখে নিও। 35, 36, 37, 38, 39, 40 এটা কিন্তু একটা ভীষণ ভীষণ ভাইটাল জায়গা এটা। আর এক্সপিরিয়েন্সটা তার সাথে এইচএসটা তো আছেই, তো এই 3টে মিলেই তৈরি হচ্ছে। এবার তোমরা একটুখানি দেখতে পারো যে অনেকেই জিজ্ঞাসা করছে যে দিদি এবছর সিবিটি হওয়ার চান্স কতটা? বিএসসি, বিএসসিদের জন্য সিবিটি হওয়ার চান্স কতটা? তো দেখো আগেরবার 2022 সালের যে পিডিএফটা ছিল সেখানে কিন্তু লেখা ছিল যে এক্সেসিভ ক্যান্ডিডেট হলে সেক্ষেত্রে কিন্তু ওনারা একটা রিটেন এক্সাম নিতে পারেন। কিন্তু সিবিটির কথা কোথাও উল্লেখ ছিল না। শুধুমাত্র বলা ছিল যে রিটেন এক্সাম নেওয়া হতে পারে। কিন্তু এবারে এই যে গাইডলাইনটা আছে সেখানে কিন্তু বলা আছে সিবিটি নেওয়ার কথা। তো 3টে ইয়ার আছে, স্বাভাবিকভাবেই তোমাদের একটা হিউজ একটা ক্যান্ডিডেট হবে। আর এদিকে জিএনএমদেরও কিন্তু একটা হিউজ ক্যান্ডিডেট হবে। সেটা বিএসসির থেকেও একটা হিউজ ক্যান্ডিডেট হবে। তো সেক্ষেত্রে জিএনএমদের ক্ষেত্রে তো একদম অনেকটাই হাই চান্স আছে সিবিটি হওয়ার, যদি সেটা সরকার করতে পারেন তো ভালোই হয়। কিন্তু বিএসসিদের ক্ষেত্রে যেটা হয় যে ওদের তোমাদের জন্য সিটটা মানে মোটামুটি সিটটা রাখা থাকে। এবার এবছর একটু হয়েছে সেই জন্য কিন্তু সিবিটিটা চাইলে হতেও পারে, কিন্তু সেটা যদিও হওয়ার চান্স বিএসসিদের ক্ষেত্রে কম আছে। তো সেটা সিটটা কতটা হচ্ছে, মানে কতজন ফর্ম ফিল আপটা হচ্ছে, সেই ফর্ম ফিল আপ কতজন না করছে সেটা কিন্তু না দেখলে কিছু বোঝা যাবে না। তো এখানে কিন্তু সিবিটির কথা কিন্তু উল্লেখ আছে, যারা যারা দেখোনি তারা তারা দেখে নিতে পারো যে কম্পিউটার বেসড টেস্টের কথা কিন্তু অবশ্যই বলা আছে। কিন্তু সেটা যদিও বাস্তবে করাটা একটু টাফ, কারণ অনেকটা সময় অনেকটা ধৈর্যের ব্যাপার সিবিটি করার, সাথে অনেক খরচারও ব্যাপার। তো সেক্ষেত্রে ওনারা কি করবেন সেটা সম্পূর্ণ ওনাদের ব্যাপার। তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে তোমরা অবশ্যই ইন্টারভিউর জন্য প্রিপারেশনটা নাও। আর একটুখানি তোমরা দেখে নাও যে তোমাদের কীরকম কাট অফ হতে পারে। এই কাট অফটা যেটা আমি এখন দেবো সেটা কিন্তু অনেকটাই তোমাদের জন্য হেল্প হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে স্টাফ নার্স গ্রেড 2, এটার এক্সপেক্টেড কাট অফ 2025-এ পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য কাট অফ কতটা যেতে পারে। তো আমি আমার নিজের মতো একটা এস্টিমেটেড করেছি, এবার তোমাদের যেরকমভাবে মনে হয় তোমরা ভেবে নিতে পারো। তো ইউআরদের জন্য 77, ওবিসি এর জন্য 71, ওবিসি বি এর জন্য 74, এসসিদের জন্য 68, এসটিদের জন্য 67 এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছে তাদের এটা 60 বা 60-র নিচেও যেতে পারে, কারণ ইডাব্লিউএসটা হচ্ছে এবছর নতুন। তো সেক্ষেত্রে কতটা যাবে এইবারে কিন্তু বলা খুব মুশকিল ইডাব্লিউএসের যে ব্যাপারটা আছে, কারণ একটা ইয়ার না হলে বোঝা যাবে না। তাও একটা এস্টিমেটেড আন্দাজ করে আমি দিয়েছি এখানে। তো মোটামুটি এটার মধ্যে কিন্তু পিবিবিএসসির কাট অফটা থাকতে পারে এবছর। তো এটা আমার নিজের সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত। এবার এটার থেকে একটু 1-2 আপ ডাউন হবে। সিট সংখ্যাটা যদি ওনারা বাড়ান তাহলে কিন্তু কাট অফটা আরও কিছুটা করে কমে আসবে। 2-3 নাম্বার করে কাট অফটা কিন্তু আবারও কমে আসবে। তো এবার দেখো যেটা সবার মনে অনেক প্রশ্ন যে দিদি বিএসসি নার্সিংয়ের কাট অফ কতটা হবে। তো বিএসসি নার্সিংয়ের কাট অফ আমি একটা বানিয়েছি। এটা হচ্ছে ইউআরদের জন্য প্রথমে দেখো 73 কাট অফ এবছর কিন্তু যেতে পারে। ও মানে কাট অফ পর্যন্ত থাকতে পারে। ওবিসি এর জন্য 68, ওবিসি বি এর জন্য 69, এসসির জন্য 58, এসটির জন্য 59 এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছে 55। তো এই ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য আবারও বলছি যে এটা যেহেতু প্রথমবার ইডাব্লিউএসটা হচ্ছে এবছর, তো সেক্ষেত্রে এইটা বলা একটুখানি মুশকিল। কিন্তু বাকিগুলো মোটামুটি কিন্তু এরকমই যাবে, কারণ ইডাব্লিউএসটা কতজন ঠিক করিয়েছে বা কতজনের আছে সেটা না দেখলে বোঝা যাবে না। কিন্তু তবুও বেসিক বিএসসিদের জন্য যে নার্সিং সিটটা আছে, তোমরা যদি একটু ভালো করে পড়াশুনো করতে পারো তাহলে কিন্তু অবশ্যই ইন্টারভিউ ভালো করলে একটা অবশ্যই চান্স আছে যে তোমরা
এই গ্রেড 2টা কিন্তু পেয়ে যাবে। তাহলে যারা পোস্ট বেসিক বিএসসি আছো এবং বেসিক বিএসসি আছো, যাদের এমএসসি যা নার্সিংয়ের এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য তো খুবই ভালো। কিন্তু যাদের নেই বা যারা হসপিটালের এক্সপিরিয়েন্স আছে তাদের জন্যও ভালো। কিন্তু যাদের কিছুই নেই তারা বলব যে অবশ্যই তোমরা বিশেষ করে পোস্ট বেসিক বিএসসি যারা আছো তারা তোমরা একটু ভালো করে পড়াশুনো করে নাও নার্সিংয়ের ইন্টারভিউর জন্য। আশা করছি যে সামনের যা হবে সেটা ভালোই হবে তোমাদের জন্য। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।